তবে আমি বলবো একটা ভয়ানক ভবিষ্যৎ আসতে যাচ্ছে, যেই ভবিষ্যতে আসলে অনেকেই বাংলাদেশের মানুষ এখনও জানে না, তারা ফিলও করতে পারছে না যে কি ঘটতে যাচ্ছে, কি হচ্ছে, বাট অনেক বড় অঘটন ঘটতে যাচ্ছে, যেটার জন্য আসলে প্রিপেয়ার থাকা উচিত। কারো এরকম এআই ভিডিও বের হয়, যেহেতু আপনি এআই এডুকেটর, আপনি ভিজুয়াল এআই আর্টিস্ট, আপনি কি এমন কিছু হিন্টস দিতে পারেন তাদেরকে? এখন কোনোভাবে আপনি কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন না। আপনি একটা অনলি ফ্যান্স নামের একটা প্ল্যাটফর্ম আছে, হয়তোবা আপনার পরিচিত কারোরও হয়তোবা কোনো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবং আরেকটা বড় যে প্রবলেমটা হয় যে আমাদের পলিটিশিয়ান যারা যারা সরকারে আছে, গভর্নমেন্ট আছে, ওরা আসলে অনেক ভিতরের জিনিসগুলো বুঝতেছে না। সেটা আসলে খুব ভয়ানক যে কিভাবে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে 2023 সালের পরে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তখন আপনি এআইকে আরও কোথায় ভালো ভালো কাজে লাগানো যায়। কমেন্ট সেকশনে যাই, কোনো একটা ভালো কাজ কেউ করলো, আমি সেখানে প্রায় 70% ভালো কাজেরও নেগেটিভ কমেন্ট দেখতে পাই। আমার মোটিভ ঠিক আছে, আমার মোরাল সেন্স ঠিক আছে, আমি জানি আমি কিছু করি নাই। আমার অনেক পেজ আছে যাদের ফলোয়ারও বোধহয় এত নেই আমার ব্লক লিস্টে যত। এআই এর সবচেয়ে বড় ডার্ক সাইড এই মুহূর্তে হচ্ছে ডিপ ফেক টেকনোলজি, বিশেষ করে দেখেন, এই বিষয়টা হচ্ছে টোটালি হচ্ছে নৈতিকতার বিষয়, ঠিক আছে? সো মানুষ আসলে খুবই আনপ্রেডিক্টেবল, আপনি তাকে যতই ভালোভাবে বুঝান। সো এখন এই নৈতিকতাটা আসলে নিজের দায়বদ্ধতা। যেমন হচ্ছে কেউ চাইলেই অন্য কারোর ছবি ব্যবহার করতে পারবে না, বাট অনেক বড় অঘটন ঘটতে যাচ্ছে, যেটার জন্য আসলে প্রিপেয়ার থাকা উচিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেকিং সেন্স উইথ শাহরিয়ারে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই পর্বে আমাদের সঙ্গে আছেন একজন প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর, এআই এডুকেটর এবং গ্লোবালি স্বীকৃত একজন প্রশিক্ষক। 2019 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা জগতে কাজ করে হাজারো তরুণকে ডিজিটাল স্কিল ও নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিতে সহায়তা করেছেন। তার প্রতিষ্ঠিত এআই মাস্টার ক্লাস ফর কন্টেন্ট ক্রিয়েটার্স ইতোমধ্যে 19টি দেশের প্রায় 8,500-এরও বেশি কন্টেন্ট ক্রিয়েটরের শেখার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এআই শিক্ষায় অবদানের জন্য তিনি পেয়েছেন দেশি বিদেশি একাধিক সম্মাননা ও আন্তর্জাতিক স্বীকৃতি। উনার 3টি বেস্ট সেলিং বই বেরিয়েছে কন্টেন্ট ক্রিয়েশনের উপর, আর বাকি একটি বই আগামী বইমেলায় বের হবে। বাংলাদেশের প্রথম কন্টেন্ট ক্রিয়েটর যার বই 6টি আন্তর্জাতিক মেলায় বিক্রি হয়েছে। আজ আমরা তার সঙ্গে কথা বলবো এআই কন্টেন্ট ক্রিয়েশন, ভবিষ্যৎ স্কিল এবং দ্রুত বদলে যাওয়া ডিজিটাল দুনিয়ায় নিজেকে কিভাবে প্রাসঙ্গিক রাখা যায় সেসব নিয়ে। চলুন দর্শক, আর দেরি না করে আলোচনা শুরু করা যাক আজকের অতিথি রবিন রাফানের সাথে। থ্যাংক ইউ সো মাচ রবিন ভাই আসার জন্য। আসলে রিয়েলি আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আই এম সো থ্যাঙ্কফুল টু ইউ। সো রবিন ভাই, শুরুতেই যে জিনিসটা আপনার কাছে জানতে চাইবো, আপনাকে এখন বাংলাদেশে প্রায় সবাই এক বাক্যে স্বীকার করবে যে ইউ আর দ্য মোস্ট ফেমাস এআই এডুকেটর এবং কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু আমি যদি বলি আপনি এক কথায় নিজের পরিচয়টা কী ঘোষ দিতে চান? আসলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবাই চিনে, আবার অনেকে চিনে লেখক হিসেবে, অনেকে চিনে এআই এডুকেটর হিসেবে, আবার অনেকে চিনে হচ্ছে ইনফ্লুয়েন্সার হিসেবে, ব্র্যান্ড প্রমোটার হিসেবেও চিনে। সো যদি সব কিছু বলি, আমি আসলে কন্টেন্ট নিয়ে খেলা করতেই বেশি পছন্দ করি। সে যেই কাজই করি না কেন, কন্টেন্ট ক্রিয়েশনটাকে আমি বেশি এনজয় করি। আর এটা আসলে আমার পেশা ছিল না কখনোই, এটা জাস্ট হচ্ছে আমার হবি, প্যাশন। এটা থেকে আসলে এটাতে আসা, এবং দেখলাম যে এটা সবাই লাইক করছে, এই জন্যই করা। সো আমার কাছে কন্টেন্ট ক্রিয়েশনটা আমার কাছে বেশ পছন্দের। তো 2019 সালে যখন আপনি কন্টেন্ট ক্রিয়েশন জগতে প্রবেশ করলেন, তখন কি এআই নিয়ে কাজ করার কথা ভাবতে পেরেছিলেন? না, তখন তো আসলে এআই নিয়ে ওইরকম কোনো তথ্য সবাই জানতো না, বা আমিও জানতাম না। তখন ভিএফএক্স নিয়ে কাজ করতাম। হ্যাঁ, যেহেতু আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে আসছি, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন এগুলো নিয়ে কাজ করে আসছি 2012 সাল থেকে। তো সেই হিসেবে আসলে আর নর্মালি যেটা হয় যে আপডেটেড যত সফটওয়্যার আছে এইগুলো নিয়ে সবসময়ই খোঁজখবর রাখা, এগুলো নিয়ে কাজ করে, এগুলো সবসময় চলে আসতো। তো ভিএফএক্স নিয়ে কাজ করতাম। আমার অনেক ভাইরাল ভিএফএক্সের কন্টেন্ট আছে। তখন আসলে স্পেশাল কন্টেন্ট বানাতে আমাদের ভিএফএক্সে দিনের পর দিন এডিট করতে হতো একটা 10 সেকেন্ডের একটা ভিডিও বানানোর জন্য। সো বিএফএক্স নিয়ে কাজ করা হতো, বাট তখন খুব ফিল করতাম যে আরেকটু অটোমেটেড যদি কিছু আসতো, হ্যাঁ, যা শুধু আমি লিখবো আর হয়ে যাবে, এবং রাইট। এটাই যে আসলে হয়ে যাবে এটা আসলে ভাবতে পারি নাই। আচ্ছা, তো কিশোরগঞ্জ থেকে শুরু করে আজকে প্রায় 19টি দেশের 8,500 স্টুডেন্ট, এই জি। যে এত লম্বা একটা পথ চলা,
এটা টার্নিং পয়েন্টটা কোথায় ছিল, মানে কখন আপনি বুঝলেন যে না আসলে ভিএফএক্স থেকে এআই বা এই যে ট্রানজিশন, এটা আপনার কখন মনে হলো যে এটা আসলে আরও মানুষকে ছড়িয়ে দেওয়া উচিত বা আরও অনেক লোক জানুক? তো এই যে মানে স্টুডেন্ট করে কোর্স করে শেখানো, এটা কখন থেকে মানে আপনার মাথায় আসলো? না আসলে যখন আমি দেখলাম যে সব জায়গায় বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, বেকারদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আবার যখন দেখলাম যে একটা $300 25-30 হাজার টাকার একটা চাকুরির জন্য এমবিএ পাশ করে মানুষ আসলে 30,000 টাকার মতো বেতন পাচ্ছে সারা মাস কাজ করে, অনেকে 30,000 টাকা কমই পাচ্ছে, কমও পাচ্ছে, 15-20 হাজার টাকায়ও কাজ করে। সো তখন আমার মনে হলো যে কিছু ইনফরমেশন তো আসলে শেয়ার করা উচিত, যেখানে আসলে মানুষ যদি তার, প্রতিটা মানুষই কিন্তু কোনো না কোনো জায়গায় স্কিল্ড, ডেফিনেটলি। হ্যাঁ, যে কেউ কোনো মানুষই কিন্তু মানে আমার কাছে মনে হয় না যে সে অকেজো, তার কোনো না কোনো একটা জায়গায় দক্ষতা আছে। প্রত্যেকটা মানুষের একটা ইউনিক পার্সপেক্টিভ তো তো থাকে। সে যদি সেই জায়গা থেকে নিজেকে যদি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিতে পারে, তখন যেটা হবে যে তার একটা ইনকাম সোর্স তৈরি হবে। ডেফিনেটলি। তো তখন আমার মনে হলো এই জায়গাটায় আসতে আমি যে পরিমাণ রিসার্চ, যে পরিমাণ সময় নষ্ট করেছি, আরেকজনকে যদি আমি একটু পথ দেখিয়ে দিই, যেমন আমার রবিন রাফান একাডেমি নামের একটি ফেসবুক গ্রুপ আছে, ওই ফেসবুক গ্রুপে 14,000-এর মতো মেম্বার আছে, ঠিক আছে। সো দে আর অল দ্য টাইম দে আর পোস্টিং অ্যান্ড দে আর সেন্ডিং মি মেসেজ, এটা কি, হ্যাঁ, ফ্রিতে আমি তাদেরকে একটা সাপোর্ট দিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটাই মেইন রিজন যে ওরা নিজের অবস্থার পরিবর্তন করুক এবং নিজের একটা ইনকাম সোর্স তৈরি করুক, এইটাই। সো এটা থেকে আসলে আসা। দারুণ। আচ্ছা, আপনার কাজের একটা বড় অংশই হচ্ছে ধরেন তরুণদের ডিজিটাল স্কিল শেখানো। মানে এই ডিজিটাল স্কিল শেখানোর যে তরুণরা যে এগিয়ে আসছে ডিজিটাল স্কিল শিখতে গিয়ে, প্রথম প্রবলেমটা কি ফেস করে ওরা? মানে ভয় নাকি একটা নতুন একটা জিনিস? প্রথম যে প্রবলেমটা আসলে হয় যে টেকনোলজির দিক থেকে আসলে টেকনিক্যালি অনেকেই আপডেটেড না, কি ক্যামেরা ইউজ করবে সেটাই অনেকে জানে না। যে জন্য আমার প্রথম যে বইটা বের করেছি হচ্ছিল একদম ডিরেক্টলি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। আমার 2020 সালেও একটা বই এসেছিল, এটা অনেকে আসলে এখন অনেকে জানে না, বাট ওইখানেও আমি এডিটিং নিয়েই কথা বলেছি। বাট একদম পারফেক্টলি কন্টেন্ট ক্রিয়েশনকে মেইন করে যে কিভাবে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়, ওই বইটাতে আমি ডিরেক্টলি বলেছি যে কি স্টাইলে, কি ক্যামেরা দিয়ে, কি অ্যাপ দিয়ে কিভাবে শুরু করা যেতে পারে, একদম বেসিক থেকে দেখানোর চেষ্টা করেছি। তো এই ইনফরমেশনগুলো আসলে অনেকেই জানে না। আবার বাংলাদেশের ইন্টারনেট লাইন তো আসলে অনেক স্লো। আবার যেটা হয় যে একটা জিনিস খুঁজতে গিয়ে দেখা যায় পাওয়া যাচ্ছে না, দেন সবাই ডিপ্রেসড হয়ে যায়, করবো না, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসে। বাংলাদেশে আবার ইন্টারনেটও তো এখনো অনেক এক্সপেন্সিভ না, এখন সাধ্যের মধ্যে আছে। এক্সপেন্সিভ বলতে হচ্ছে যে সাধ্যের মধ্যে আছে, এরকম না যে এক্সপেন্সিভ খুব বেশি কিছু। আদার্স কম্পেয়ার যদি করি আমি, হ্যাঁ, যদিও ইউএসএ বা আদার্স কান্ট্রির সাথে কম্পেয়ার করলে খুব যে বেশি তা না। আমি জানি না কেন সবাই বলে যে বাংলাদেশ ইন্টারনেটের লাইন অনেক বেশি কস্ট, বাট ধরেন বাংলাদেশে আপনি 900 টাকা দিয়ে আপনি পুরো আনলিমিটেড একটা 1 মাসের পাচ্ছেন, প্যাকেজ পাচ্ছেন। এটা তো আমরা ইউএসএ বা আমি টোটাল এখন পর্যন্ত 12টা দেশে ভিজিট করেছি, আমি কিন্তু কোথাও এত কমে কোথাও পাই নাই। হ্যাঁ, 6GB কিনতেই দেখা যায় যে আমাদের 4,000-3,000 টাকা চলে যায় একটা 6GB লাইন। আনলিমিটেড লাইন কিনতে দেখা যায় 5,000 টাকা, 5,500 টাকা এরকম বিল চলে আসে। যাই হোক, সো ওইটা না, মেইন বিষয় যেটা হচ্ছে যে কেউ জানে না যে কোথায় থেকে শুরু করতে হবে। সো যখন আপনি জানেনই না যে আপনার পথটা কোন জায়গা থেকে শুরু হবে, তখন তো আপনি কোথায় যাবেন, এটাই সবচেয়ে বড় প্রবলেম। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে 2023 সালের পরে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তার কারণ একটাই যে ওই যে শুরুটা। রাইট। আমি এইটা রিলেটেড একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা মানে যেহেতু বললেন যে 2023 মানে করোনা পরবর্তী সময় আসলে কন্টেন্ট ক্রিয়েশনের সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে এত কন্টেন্ট ক্রিয়েশনের ছড়াছড়ি, মানে আমার মনে হয় এভরি আদার পার্সন ইজ এ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাট দ্য মোমেন্ট। সো বাট যদি আপনি ওই অর্থে বিচার করেন, অত ভালো মানের কি কন্টেন্ট হচ্ছে, এটা একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাইবো। আর হচ্ছে যদি কেউ শুধু এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে চায়, তাহলে মানের দিকটা সে কী করে বিচার করবে? প্রথমত দুটা জিনিস, একটা হচ্ছে যে কন্টেন্ট যে আমরা দেখতে পাচ্ছি সেটা মানের দিক দিয়ে কিছু ভালো কাজ হচ্ছে, আবার কিছু খারাপ কাজ হচ্ছে, মানহীন কাজ হচ্ছে। এআই দিয়ে যখন কেউ কন্টেন্ট ক্রিয়েশন করবে, সে কী করে মানদণ্ডটা বিচার করবে বা কিভাবে সেই কন্টেন্টটা ক্রিয়েট করবে? না, এটার জন্য আসলে আমি একটা কথা বলবো,
কন্টেন্ট ক্রিয়েশনে এসেই যদি আপনি এআই নিয়ে কাজ শুরু করে দেন তাহলে আসলে হবে না। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে আপনাকে কোনো জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে হবে, ইজ নট নেসেসারি যে এআই দিয়েই শুরু করতে হবে। হ্যাঁ, সো এআইকে আপনি প্রথমে ব্যবহার করবেন যে আমি এইটাকে কিভাবে আরও ডেকোরেট করতে পারি, আরও ক্রিয়েটিভ করতে পারি, এআইকে হেল্পার হিসেবে সাথে রাখতে হবে প্রথমে। তারপরে যেটা করতে হবে, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন যে হ্যাঁ আমি কন্টেন্ট ক্রিয়েশনে আছি, এখন আমি এটা করছি ওইটা করছি, তখন আপনি এআইকে আরও কোথায় ভালো ভালো কাজে লাগানো যায়, এআই ব্যবহার করে আরও কী কী কন্টেন্ট করা যায় সেটা করতে হবে। এখন আপনি যদি ধরেন প্রাইমারি স্কুল না পড়েই সরাসরি যদি হায়ার সেকেন্ডারিতে পড়তে যান বা সেকেন্ডারি স্কুলে পড়তে যান, এসএসসি পরীক্ষা দিতে যান, এটা তো হয় না। আপনাকে তো বেসিকটাকে কনফার্ম করতে হবে যে আপনি বেসিকটা জানেন কি না। মানে কন্টেন্ট ক্রিয়েশনের প্রথম আপনাকে বেসিকটা জানতে হবে যে হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট আই ওয়ান্ট টু ক্রিয়েট, কোন প্ল্যাটফর্মে কি কন্টেন্ট দিব, কোন অ্যাসপেক্ট রেশিও কোন প্ল্যাটফর্মে দিব, স্ট্যাটিক পোস্ট কি, স্টোরিতে আমি কি কি টাইপের পোস্ট দিতে পারবো, ঠিক আছে, থাম্বনেল কি, এই অনেক কিছু এখানে আসলে ভাবতে হবে প্রথমে। যেহেতু শিক্ষার ব্যাপারটা আপনি তুলে আনলেন, আমি সে জায়গায় একটু আপনার এআই মাস্টার ক্লাস নিয়ে একটু টাচ করতে চাই। মানে আপনি তো একাধিক সিজনে এআই মাস্টার ক্লাস চালিয়েছেন, জি, হাজার হাজার ক্রিয়েটারকে ট্রেন করেছেন। এই পুরো জার্নির শুরুটা আমাদেরকে বলেন, মানে শুরুতে যখন আপনি এআই মাস্টার ক্লাস ইন্ট্রোডিউস করলেন, আপনি কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, কি কি জিনিস আপনাকে সারপ্রাইজ করেছে? আচ্ছা, যেটা হয়েছে যে প্রথম আমি আসলে এআই মাস্টার ক্লাস করাবো এটা প্ল্যান করি নাই। প্রথম আমি একটা কন্টেন্ট ক্রিয়েশনের বেসিক অফলাইন কোর্স প্ল্যান করি। আমি যখন সবাইকে বলি যে এটাতে চার্জ আসবে অলমোস্ট 3,000 টাকা, এরকম মেবি 2,000 না 2,500 টাকা, ঠিক মনে নেই। সো তারপরে এটা অলমোস্ট 2 বছর আগের কথা। সো তখন দেখা যায় যে সবাই খুব আগ্রহ ফেস করে যে আমি আসবো, করতে চাচ্ছি এরকম। তো তখন ইন্ডিয়া থেকেও 2জন কন্টেন্ট ক্রিয়েটর আসে এবং টোটাল 65 লোক এখানে রেজিস্ট্রি করে প্রথম ক্লাসে, প্রথম ইয়েতেই। অফলাইন ট্রেনিং ছিল, এটা বাংলাদেশের প্রথম অফলাইন, মানে ফিজিক্যাল বাই পারসন। হ্যাঁ, সো লাইভ ক্লাস যেটা আমি সামনে থেকে করাবো। সো যেটা হয়েছে যে ওইখানে 65 পিপল কন্টেন্ট ক্রিয়েটররা আসে। তো আমি যেই টাকাটা ওদের থেকে তুলেছিলাম সেটা দিয়ে ওদের লাঞ্চ এবং ব্রেকফাস্টের টাকা হিসেবে ব্যবহার করি, ভেন্যুর টাকা হিসেবে ব্যবহার করি, এবং বাকি টাকাটা ওদেরকে আবার আমি গিফট হিসেবে দিয়ে দিই। ও আচ্ছা। হ্যাঁ, কারণ কন্টেন্ট এখানে ধরেন সব মিলিয়ে হয়তো বা লাখ 2-1 টাকা উঠেছে, সেটা থেকে আসলে সব কিছু খরচ চলে যাওয়ার পর হয়তো 20-25 হাজার টাকা থাকবে। এটা আমার কাছে আসলে মনে হচ্ছিল এটা খুবই অল্প টাকা, এর থেকে এইটাকেও দিয়ে দিই, তাহলে অ্যাটলিস্ট মানুষ বলতে পারবে না যে সে টাকার জন্য কোর্স করিয়েছে। সো তখন যেটা হলো যে আমি ওই টাকাটাও 30,000 টাকার মতো এক্সট্রা ছিল, ওইটাও আমি গিফট হিসেবে সবাইকে দিয়ে দিছি। হ্যাঁ, যারা ভালো ভালো কাজ করেছে কন্টেন্ট ক্রিয়েশন ক্লাসে, ওদের থেকে সিলেক্ট করে ওদের টেস্ট নিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম। তো এরপরে যেটা হলো, সবাই তখন রিকোয়েস্ট করতেছে যে আমি তো ঢাকার এখানে থাকি, আমি ওইখানে থাকি, আমি এখান থেকে আসতে পারবো না, আমি তো সৌদি আরব থাকি, হ্যাঁ আমি তো মালয়েশিয়া থাকি, আমি তো আসতে পারবো না, তাহলে কি আমাদের কোনো শিখার অধিকার নাই? এগুলো থেকে শুরু হলো। হ্যাঁ, সো তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে যে কাজ করি, এআই পাওয়ার্ড কন্টেন্ট ক্রিয়েশন ক্লাস একটা করি অনলাইনে। সো দেখি কি অবস্থা। সো এটা 3 দিনে 500 জন রেজিস্ট্রি করে। হ্যাঁ, সো এটা রেজিস্ট্রি করার পর আমরা রেজিস্ট্রি অফ করে দিই এবং আমাদের সার্ভার ডাউন হয়ে যায়। ক্যাপাসিটি হচ্ছে, কারণ আমাদের তো ধারণা ছিল না যে এটা এইভাবে ব্লাস্ট হবে। কারণ আমি যেখানে 65 পিপলকে ট্রেনিং দিয়েছি, এখন 500 জন 3 দিনে রেজিস্ট্রেশন করে ফেলেছে, এটা আসলে আমার জন্য ইয়ে ছিল। তো এই যে প্রথম প্রতিবন্ধকতা আসে যে সার্ভার ডাউন হয়ে যায়, হোস্টিং কাজ করছিল না। সো আমি আবার 7 দিনের মধ্যে ক্লাস শেষ করে আবার নতুন সিজন অ্যানাউন্স করি। তো তখন দেখা যায় যে আসলে যারা কম্পিটিটর ছিল, যারা আরো কম টাকায় ক্লায়েন্ট পাচ্ছিল না, স্টুডেন্ট পাচ্ছিল না, তারা সবাই আমার এখানে আরো বেশি টাকা দিয়ে আসতেছিল। আচ্ছা। সো ওরা তখন আমার এখানে অ্যাটাক শুরু করলো আমার ওয়েবসাইটে। আচ্ছা, ডিওএস অ্যাটাক টাইপের অ্যাটাক শুরু করলো। অ্যাটাক করে সে যেটা করলো, আমার ওয়েবসাইটকে ডাউন করে দিল। ঠিক আছে, দেন আবার ওয়েবসাইটকে আমরা টোটালি হচ্ছে ভিপিএন থেকে বা কোনো অ্যাটাক যেন আসতে না পারে ওইটা সিকিউর করতে আমাদের আরও 1-2 দিন সময় গেল। তখন আবার সবাইকে বোঝাতে হলো যে ডাউন হয় না, কারণ অনেকে ভাবতেছে আমি টাকা দিয়েছি এখন কি ওটা চলে গেল কি। তখনও আবার আমার দ্বিতীয় সিজনেও প্রায় 600-র মতো রেজিস্ট্রেশন করেছে। সো পরে এইগুলাকে সলভ করতে 2 দিন সময় লাগলো, সবাইকে বুঝে 2 দিন সময় লাগলো। দেন তৃতীয় সিজনে 1000 জন কন্টেন্ট ক্রিয়েটর ওয়ার্ল্ড ওয়াইড রেজিস্ট্রেশন করে। আবার ওদেরকে হচ্ছিল মার্চেন্টের সাপোর্ট, যেন দেশের বাইরে থেকে পেমেন্ট করা, এগুলো যেন করতে পারে। এগুলো সেট আপ করতে একটু প্রথমে 3টা সিজন একটু সমস্যা হয়েছিল, পরবর্তী থেকে আর সব অটোমেটেড হয়ে যায়, এআই পাওয়ার্ড হয়ে যায়, আমাদের আর কোনো ঝামেলা হয় না। একটা স্টুডেন্ট ড্যাশবোর্ড হয়ে যায়, সবাই কোর্স কিনে সাথে সাথে স্টুডেন্ট ড্যাশবোর্ডে লগ ইন দিয়ে ক্লাসের সব ডিটেলস পেয়ে যাচ্ছে, সার্টিফিকেট
অটোমেটিকলি জেনারেট হয়ে যাচ্ছে। সো এরকম করে আসলে পরবর্তীতে আর কোনো ঝামেলা হয় না। এআই মাস্টার ক্লাসের কন্টেন্ট ক্রিয়েশনের যে উপর যে কোর্সটা, সেটা বেসিক থেকে অ্যাডভান্স মানে দুটো ক্যাটাগরি, সেটা আমাদেরকে যদি একটু এক্সপ্লেন করতেন যে বেসিক কি অ্যাডভান্স। এটা বেসিক থেকে অ্যাডভান্স মানে হচ্ছে প্রথমে কন্টেন্ট ক্রিয়েশন এবং এআই নিয়ে ইন্ট্রোডাকশন থাকে। মানে একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম যে বেসিকগুলো জানতে হবে, বেসিকগুলো আগে জানতে হবে, সেটা হচ্ছে একদম বেসিকটাতে কভার করা। বেসিকটা দিয়ে ধারণা দেওয়া হয়েছে। তারপরে অ্যাডভান্স হলো যে আমরা পুরোপুরি এআই পাওয়ার্ড কন্টেন্ট ক্রিয়েশন, যেখানে কোনো নিজের কোনো ফেস ব্যবহার মানে করা এটা হবে। হচ্ছে যারা বেসিকটা করবে তারা বেসিক শেষ করে অ্যাডভান্সে যাবে। সে একটা সিজনে লাইক একটা ক্লাস আমার 6 ঘন্টা 5.5 ঘন্টার ক্লাস। আচ্ছা, হ্যাঁ, সো তাদেরকে সেই রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হয়, তারা সেটা দেখতে পারে বারবার। হ্যাঁ, সো যেটা হয় যে বেসিক মানে হচ্ছে একদম লাইক এআইটা কি এটা থেকে শুরু হয়, Right. কন্টেন্ট ক্রিয়েশনটা কি এটা থেকে শুরু হয়, হ্যাশট্যাগটা আমরা কয়টা ব্যবহার করব, কিভাবে জেনারেট করব, এটা থেকে শুরু হয়। একদম হ্যাঁ, বেসিক, একদম বেসিক থেকে যেন, কারণ আমার এখানে অনেক ব্যক্তি গ্রামে লুঙ্গি পরে খালি গায়ে বসে ভাত খাচ্ছে আর ক্লাস করতেছে, এইরকম লোক অনেক। মানে এই যে ফিলিংসটা, মানে আপনি যে এতগুলো মানুষের লাইফকে টাচ করতেছেন, মানে নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ, আই এম নট টকিং অ্যাবাউট যে শুধু এআই কন্টেন্ট ক্রিয়েশন, বাট ইন ফ্রন্ট অফ ইউ ক্যান সি দ্য পিপল লাইফস ইজ চেঞ্জিং ফ্রম, যেমন এই মাত্র বললেন যে গ্রামের একটা লোক গামছা পরে লুঙ্গি পরে এসে হি সিটিং অ্যান্ড ওয়াচিং ইউর কন্টেন্ট অ্যান্ড ট্রাইং টু লার্ন ফ্রম সে ইউ। কখনো জুম মিটিং নামের জিনিসটাই চিনতো না। সে একটা জুম মিটিং এ, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা অ্যাপ, হ্যাঁ সেই জুম মিটিং এ বসে আছে। হ্যাঁ, এবং এটা একজন না, রাইট, এরকম 500-600 জন হবে। মানে প্রতি সিজনে এরকম। আন্ডারস্ট্যান্ড যে it's a huge feeling, definitely, right, to touch people directly and change, to see that their life is changing from nowhere, right? So আমার মনে হয় যে এবং শুধু এটা না, আরো জানলে অবাক হবেন যে অনেক গার্ডিয়ান তাদের বাচ্চাকে লাইক 10 বছর 11 বছরের বাচ্চাকেও কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করিয়েছে। চমৎকার, এবং তারা ওইখানে বসে এবং গার্ডিয়ান বসে বসে এরকম যে শিখো, কি বলতেছে দেখো, কি বলতেছে শিখো। কারণ আমি কোর্সটা এমন, আমার কোর্সে যারা ঢুকে নাই, হ্যাঁ, আপনি একটা কোর্স যখন করাবেন বা আপনি একটা যে কোনো কিছু আপলোড করবেন, আপনার 10% যদি খারাপ রিভিউ আসে তাহলেও বুঝবেন যে এটা ভালো ছিল, কারণ আপনি তো 100% লোককে ইয়ে করতে এই পারবেন। রিভিউ নিয়ে আমি জাস্ট অপ্রাসঙ্গিক যদিও ব্যাপারটা, সেটা একটা কথা বলতে চাই যে মনে করেন কোনো একটা ভালো কাজ ইউ পুট অন ইন ফ্রন্ট অফ দ্য, স্পেশালি বাংলাদেশি অডিয়েন্সের কথা বলতেছি, আমি যদি কমেন্ট সেকশনে যাই, কোনো একটা ভালো কাজ কেউ করলো, আমি সেখানে প্রায় 70% ভালো কাজেরও নেগেটিভ কমেন্ট দেখতে পাই। এই ব্যাপারটাকে মানে আপনি কীভাবে হ্যান্ডেল করেন, যেহেতু আপনি প্রচুর পরিমাণে কন্টেন্ট দেন, সেই ব্যাপারটা, এই যে নেগেটিভিটি, এই নেগেটিভিটিটাকে আপনি কী করে হ্যান্ডেল করেন? আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে অলওয়েজই কন্টেন্ট বানানোর আগে কন্টেন্ট যে দেখবে সে কেমনভাবে নিবে সেটা ভেবে আপনাকে কন্টেন্ট বানাতে হবে। আচ্ছা, এটা আমার ক্লাসে অলওয়েজই বলি। হ্যাঁ, কারণ আপনি যে কথাটা মুখ দিয়ে বলছেন, রাইট, এটা যার সামনে যাচ্ছে সে ফিল করছে কেমনভাবে। আমার এরকম অনেক কন্টেন্ট আছে আমি পোস্ট করার 30 মিনিট পরে ডিলিট করে দিই, রাইট, কারণ আমি যখন দেখি যে আমার অডিয়েন্স এটাকে ভালোভাবে নিচ্ছে না, রাইট, দেন আমি ডিলিট করে দিই। আবার কিছু জায়গায় দেখা যায় যে আমার যখন মনে হয় যে না আমি ডিলিট করব না, নো ম্যাটার হোয়াট, হ্যাঁ আমি জানি আমি আমার মোটিভ ঠিক আছে, আমার মোরাল সেন্স ঠিক আছে, আমি জানি আমি কিছু করি নাই, আমি ডিলিট করব না, তখন আমি কি করি, রাইট, তখন যে কমেন্ট করবে তাকে ব্লক করে দিই লাইফ টাইমের জন্য। এটা সবচেয়ে বেস্ট ওষুধ। হ্যাঁ, সো আমার অনেক পেজ আছে যাদের ফলোয়ারও বোধহয় এত না আমার ব্লক লিস্টে যত লোক আছে। যত লোক আছে, এটা হওয়ারই কথা। আরেকটা জিনিস আপনার মাস্টার ক্লাস নিয়ে, দ্যাট দিস ইজ দ্য লাস্ট ওয়ান, আই প্রমিস, যে আপনার মাস্টার ক্লাসে কি শুধু আপনি টেকনিক্যাল এক্সপেক্টই শেখান, নাকি ক্রিয়েটিভিটি, স্টোরি টেলিং, মোরালস, হাউ টু পুট দ্য থটস ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স, অল দোজ থিংস অলসো কাভার্ড? আমার মাস্টার ক্লাসে প্রথম যেমন বললাম যে বেসিক থেকে শুরু করা হয়, শুরু করার পরে যেটা হয় যে একটা কন্টেন্ট ক্রিয়েটরকে, রাইট, যেমন আমি হচ্ছে একজন ওয়ান ম্যান আর্মি টাইপ কন্টেন্ট ক্রিয়েটর, আমি টিম নিয়ে কাজ করতে পছন্দই করি না, আমার পুরো কন্টেন্ট ক্রিয়েশন আমি ট্রাই করি আমি নিজে হ্যান্ডেল করতে। সো আমি তাকে সেলফ ডিপেন্ডেন্ট বানিয়ে নিজেই সব যেন করতে পারে সেইভাবে তারা তৈরি করার জন্য স্টেপ বাই স্টেপ প্রেজেন্টেশন বানিয়ে তাকে ওইভাবে শিক্ষা দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে সে যেমন শিখতে পারছে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনের মিউজিক নিজে জেনারেট করবে, কিভাবে এডিট করবে, কিভাবে নিজের চিন্তা ভাবনাকে ডেভেলপ করবে, কিভাবে ক্রিয়েটিভিটি নিয়ে খেলা করবে, কিভাবে অ্যাপটাকে ইনস্টল করবে, এটাও যেমন দেখানো হচ্ছে। কারণ ভাই অনেকেই এই অ্যাপে যে লগ ইন দিতে হবে কোথা থেকে সেটাই জানে না। আবার অনেকে ওয়েবসাইটে কিন্তু ইমেল ইনপুট দেওয়ার অপশন নেই, গুগল দিয়ে ডিরেক্টলি ঢুকতে হয়। সো এটা আবার অনেকে বুঝে না যে আমার অ্যাকাউন্টকে হ্যাক করে ফেলবে কিনা, ঠিক আছে। সো এই বেসিক থেকে শুরু করে তাকে টোটালি এক্সপার্ট করার জন্যে
এক্সপার্ট লেভেলের একজন কন্টেন্ট ক্রিয়েটর বানানোর জন্য সব দিক নির্দেশনা দেওয়া হয় তাকে। Right. এবং এখানে শুধুই যে কন্টেন্ট বানানো হচ্ছে তা না, এখানে তাকে কোডিং নিয়েও কাজ করার কথা বলা হচ্ছে, এখানে তাকে ওয়েবসাইট বানানো, প্রেজেন্টেশন বানানো, তাকে গান বানানো, নিজের ভয়েস দিয়ে কিভাবে নিজের ভয়েসকে ক্লোনিং করা, কন্টেন্ট ক্রিয়েশনের যাবতীয় স্ক্রিপ্টিং থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশনের আইডিয়া জেনারেট করা, হ্যাঁ, এবং একটা সিনকে রেডি করে সেই স্ক্রিনের এগেনিস্টে একটা পাওয়ারফুল ডায়লগ কিভাবে রেডি করা যেতে পারে সেই বিষয়গুলা। মানে ধরেন আমার হাতে একটা বই আছে, বাট আমি জানি না বইটা সামনে থেকে পড়বো না পিছন থেকে পড়বো, রাইট। সো এই জিনিসগুলো যদি আমি ধরিয়ে দিই তখন আপনি ক্রিয়েটিভ ওয়েতে চাইলে বইটাকে পড়তেও পারবেন, এটাকে আপনার লাইফে অ্যাপ্লাইও করতে পারবেন। আমি অ্যাপ্লাইড কোর্স করাচ্ছি, আমি এরকম না যে জেনারেটিভ যে তোমাকে দেখিয়ে দিলাম তুমি যা ইচ্ছা করো, আমি এটা কীভাবে অ্যাপ্লাই করা যায় নিজের লাইফে সেটা দেখাচ্ছি। আচ্ছা, তার আগে একটু জাস্ট কয়েকটা জিনিস, সেটা হচ্ছে মনে করেন কেউ যদি, রহিম ভাই, কেউ যদি এআই কন্টেন্ট বানানো শিখতে চায় তাহলে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ফেস করতে হয়? আচ্ছা, এআই কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে অনেকেই ভাবে যে এটা কীভাবে ফ্রিতে বানানো যায়, ফ্রি কীভাবে করা যায় এইসব চিন্তা করে। তো এআই কন্টেন্ট ক্রিয়েশনটাকে এই জন্য আমি বলি যে এটাকে সেকেন্ড স্টেজে রাখার জন্য, কারণ ভালো মানের এআই কন্টেন্ট আপনি ফ্রি বানাতে পারবেন না, আপনাকে অবশ্যই পে করতে হবে, ডেফিনেটলি। ঠিক আছে? তো সেই জন্য আমি মনে করি যে আপনার যদি আলাদা একটা ইনকাম সোর্স থাকে, লাইক আপনার যদি $150 বা $200 আপনার নর্মাল কন্টেন্ট থেকে আসে, তখন আপনি এক্সট্রা অ্যামাউন্টটুকু আপনি একটা সাবস্ক্রিপশন কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ওইটা কথা পেইড টুলসের মধ্যে আমাদেরকে যে ধরনের ফ্লেক্সিবিলিটি দেয় সেটা আসলে নন পেইড টুলস দেয় না। হয়তো আপনি গ্লিমস অফ কিছু টুকটাক আপনাকে, এটা আসলে আপনার কোনো কাজে আসবে না, এই সকল ভিডিও আসলে মানুষ লাইকও করবে না, উল্টা এটা আপনার এফেক্ট পড়বে নেগেটিভ ভাবে, আপনার পেজে রিচ কমে যাবে। তারপরে আপনি বলতে চাচ্ছেন যে কোনো একটা উপায়ে যদি ইনকামটা শুরু হয়, সেই ইনকামটা দিয়ে আরও অ্যাডভান্স লেভেলের এআই করতে গেলে অবশ্যই একজন মানুষকে সাবস্ক্রিপশন কিনতে হবে এই টুলসগুলো, যে টুলসগুলো আপনার ডেফিনেটলি এআই মাস্টার ক্লাসে শেখান ডেফিনেটলি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি তো 19টি দেশে আপনার প্রায় স্টুডেন্ট আছে এবং ডেফিনেটলি তাদের লার্নিং অ্যাপ্রোচও আলাদা। এই যে বিভিন্ন দেশের স্টুডেন্টরা যারা, স্পেশালি আমি কন্টেন্ট ক্রিয়েটার অন এ হোল বলতেছিলাম, যে ডিফারেন্সটা কী হয় বাংলাদেশি স্টুডেন্টদের সাথে বিদেশি যে স্টুডেন্টগুলো, এদের মেইন ডিফারেন্সটা কোন জায়গায় হয় অ্যাপ্রোচটাতে? মানে আপনি বিদেশি একটা স্টুডেন্টকে কীভাবে অ্যাপ্রোচ করেন আর বাংলাদেশি একটা স্টুডেন্টকে কীভাবে অ্যাপ্রোচ করেন? নর্মালি যেটা হয় যে কন্টেন্ট ক্রিয়েশনটা তো সব দেশে একই রকম, এটার জন্য আসলে যে আলাদা কিছু ব্যাপার দরকার হয় না। আর জুম অ্যাপে তো আসলে ট্রান্সলেটর অপশন থাকে, তো ওরা ধরে নিচ্ছে যে আমার কোথায় কি কি জায়গা চেঞ্জ করতে হচ্ছে, এটা প্রবলেম হচ্ছে না খুব একটা। রাইট। আমি যে জিনিসটার পরে আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে এআই টুলস প্রতিদিন পরিবর্তন হচ্ছে, এভার চেঞ্জিং এআই ইন্ডাস্ট্রি। আপনি নিজে কিভাবে আপ টু ডেট থাকেন এবং কিভাবে আপনি আপনার স্টুডেন্টদেরকে সেই পরামর্শ দেন যে আপ টু ডেট থাকার জন্য, রিলেট থাকার জন্য? এখন ধরেন কন্টেন্ট ক্রিয়েশনে যদি আপনাকে থাকতে হয়, আপনাকে অলওয়েজই ট্রেন্ডিং বিষয়ে নিজেকে নলেজ রাখতে হবে। এখন ট্রেন্ডিং বিষয় তো আপনাকে অনলাইনে পেতে হবে, সো অনলাইনে পাওয়ার জন্য আপনি এআই এজেন্টের হেল্প নিতে পারেন, আপনি এআই এজেন্ট সিলেক্ট করে রাখতে পারেন এবং তাকে আপনি রেডি করে রাখতে পারেন যে আমার এই জায়গায় যখন নতুন আপডেট আসবে সেগুলো আমাকে প্রতিদিন আপডেট দাও, ঠিক আছে? তখন এআই এজেন্ট আপনাকে প্রতিদিন আপডেট দিয়ে আপনাকে ইমেল করে দিবে, এটা একটা অপশন করা যেতে পারে। এছাড়া আপনি নিজে যদি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে আপনি সেই সকল পেজ বা নিউজ সাইটগুলোকে ফলো দিয়ে রাখবেন যারা রেগুলার বেসিসে এআই নিয়ে নিউজ দিচ্ছে, কি এআই আসতেছে সেটা, এবং এআইয়ের যাবতীয় সাইটগুলোকে আপনার ফলো আপ করতে হবে। বিষয়টা এরকম যে আপনি যদি এখন এত ফাস্ট, যেমন গতকালকে থেকে আমি সিনেমেটিক টোটাল ফাইট রেডি করছি, যেটা একদমই সিনেমেটিক, এটা আমি এটা রেডি বানাচ্ছি 2 মিনিটে 5 মিনিটে বড়জোর বানাচ্ছি, এটা আমি যদি সময় দিই, বিলিভ মি, আমি পুরো মুভি বানাতে পারবো, হলিউড স্টাইলের মুভি হতে পারবে। এবং আপনি দেখছেন কিনা আমি জানি না, বাট দেয়ার লুকস রিয়েলি মুভি টাইপ সিন, হ্যাঁ, এবং এটাকে অনেক সুন্দর করা যাবে সময় নিয়ে করলে। এখন অনেকে বলে ভাই আপনি তো এত করতেছেন, এটা তো আসলে এইরকম মিলতেছে না, ওইটা মিলতেছে না, বাট আমি তো করতেছি শুধু দেখানোর জন্যে যে এটা নতুন আসছে, তোমরা এটা দেখো, এটা হচ্ছে। আমার কিন্তু এখন ওই পজিশনে নাই যে আমাকে মানুষকে দেখাতে হবে যে আমি এত ভালো কিছু করছি, তোমরা করো তাহলে ইনকাম করতে পারবা। কারণ আমার এখন যে পরিমাণ ভিউয়ারশিপ আছে, আমি ধরেন এখন ভাত খাচ্ছি, ওইটাও আমার ভিউ আসবে, ব্যাপারটা এরকম।
সো আমার ভিউ নিয়ে আমি টেনশন করি না। আমার কথা হচ্ছে নতুন আরেকটা এআই চলে আসছে, সেটা তোমরা আপডেট হও, তোমরা দেখো। হ্যাঁ, সো এই জিনিসগুলোর জন্য আসলে অল টাইম অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জিনিসটার সাথে রিলেটেড আমি আরেকটা জিনিসে যেতে চাই, সেটা হচ্ছে যে আমি জাস্ট আপনার থট প্রসেসটা জানতে চাচ্ছিলাম। এই যে আপনি এআই কন্টেন্ট বানাচ্ছেন প্রতিদিন, আমি যদি আপনাকে একটা ইনস্ট্যান্ট একটা আইডিয়া দিই, মনে করেন বাংলাদেশে এখন একটা নিউজ আসছে, এআই রোবট স্কুল টিচার। আপনি এই এআইটা আমাদেরকে যদি বলেন যে আপনার থট প্রসেসটা কী হবে বানানোর জন্য, জাস্ট একটা আইডিয়া যে কীভাবে আপনি এই যে মনে করেন আপনি একটা বাইট দিবেন বা আপনি একটা এআই ভিডিও আপলোড করবেন 5 সেকেন্ডের এটাকে প্রমোট করার জন্য, তাহলে কী হবে, আপনার থট প্রসেসটা কী হবে? না, ধরেন এটা একটা রিয়েল বলি। জি। আপনি আমাদের লাইক উত্তরাতে যখন একটা প্লেন ব্লাস্ট হয়, প্লেন ক্র্যাশ যখন হয়, তখন আমি ইউএসএতে ছিলাম। রাইট। এবং আমি তখন ওই সিচুয়েশনে ছিলাম না যে আমি তখন শ্যুট করব বা ভিডিও করব। রাইট। তখন আমি সাথে সাথে একটা প্রম্পট রেডি করলাম, যে প্রম্পটটা ছিল একটা ফিউচারিস্টিক টিভি চ্যানেলের সামনে একজন নিউজ প্রেজেন্টার, সেটা আমার ছবি দিলাম, দিয়ে বললাম যে আমাকে তুমি আগে একটা ছবি বানাও যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা হবে নিউজ প্রেজেন্ট করতেছি এরকম। ওকে, দেন আমি সেটাকে আবার কি করলাম, ভয়েস দিলাম যে হলো উত্তরাতে এরকম একটা প্লেন হয়েছে, এখন অনেক আগুন লেগে গেছে। সো অনেক নিউজ চ্যানেল নিজেদেরকে প্রিপেয়ার করার আগে, লেখার আগেই 2 মিনিটের মাঝে আমার নিউজ অলরেডি চলে গেল। রেডি। হ্যাঁ, সো যেটা দেখা গেছে যে অনেক নিউজ চ্যানেলের ইয়ারা এসে আমাকে এখানে কমেন্ট করতেছিল যে আপনি তো আমাদের ভাতও মারতে আসছেন তাহলে এখন। হ্যাঁ, সো কথা তো ঠিকই। সো এখন কথা হচ্ছে যে সময়টাই এখন এরকম যে আপনাকে 2 মিনিটের মাঝে সব আপডেট করে দিতে হবে এবং Definitely. অল টাইম আপ টু ডেট থাকতে হবে আপনার। আমার মনে হয় এই যে আপনি যদি খুব সংক্ষিপ্ত আকারে বললেন, তবে আমার মনে হয় এখান থেকে আমাদের সবারই শেখার একটা জিনিস আছে। যেমন প্রত্যেকটা স্টেপ আপনি যেভাবে বললেন, যে আমি নোটিস করলাম যে নিউজটা আসার সাথে সাথে আপনি চিন্তা করছেন যে কিভাবে এটা মানুষের অ্যাটেনশন গ্র্যাব করা যায়, আপনি নিউজ চ্যানেলের কথা চিন্তা করছেন, আপনি নিজেকে নিউজ প্রেজেন্টার হিসেবে ভাবছেন, রিপোর্টার হিসেবে ভাবছেন, শ্যুট করছেন। মানে আমার মনে হয় এই থট প্রসেসটাই অনেকের নাই। মানে একটা ওয়ান লাইন থিঙ্কার যেটাকে আমরা বলি, মানে একটা জিনিস ওয়ান লাইনের একটা ঘটনা ঘটলো, সেটাকে আমরা কি করে প্রেজেন্টেবল করতে পারবো, এই থট প্রসেসটা। আমাদের যে প্রবলেমটা হয়, আমাদের ব্রেনকে আমি যত বেশি ইউজ করব, এটা আপনি নিজেও জানেন, ইউ আর অলসো এ ভেরি ইন্টেলিজেন্ট পারসন, ক্রিয়েটিভ পারসন। সো আমাদের ব্রেনকে আমি যত সুন্দর করে ইউজ করব, তত বেশি সে আরও শার্প হবে, সে আরও আমাদেরকে স্পেস দিবে কাজ করার জন্যে। সো যেটা হয় যে অনেকে বলেও আচ্ছা নিউজ আসছে, ঠিক আছে, এখন তাহলে একটু প্ল্যান করি কি স্ক্রিপ্ট লেখা যায়। এত সময় নাই, এত সময় নাই আসলে, তাই তো মানুষ চায়। মানে আপনি শুধু লিখবেন যে উত্তরা এটা করছে, তুমি আমাকে তাড়াতাড়ি 2 মিনিটের জন্য একটা বা 15 সেকেন্ডের জন্য তুমি আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও। রাইট। সে 15 সেকেন্ডে কি কথা বলা যায়, হ্যাঁ, সেটার জন্য এআই আপনার স্ক্রিপ্ট রেডি করে রাখলো। তার মানে কি একদিক দিয়ে চিন্তা করলে তো এআই অনেক, যেমন এখন যারা স্ক্রিপ্ট রাইটার আছে, যারা অনেক সময় নিয়ে ভেবে স্ক্রিপ্ট লেখে, তাদের চাকরি তো সামনে থাকবে না, অলরেডি নাই, তাই না? Already অনেকের এআই তো নাই। আসলে এখন অনেকের চাকরি, আমরা যেটা বলতেছি, অনেকের চাকরি এআই চলে যাচ্ছে, যাবে। যেমন আমার লাইক হচ্ছে 2 জন ছিল, এডিটর ছিল, যারা হলো আমি ব্যস্ত থাকা অবস্থায় তারা থাম্বনেলগুলো ডিজাইন করতো শুধু। রাইট। ঠিক আছে, সো আমার এখন কষ্টের সাথে বলতে হচ্ছে যে তাদেরকে আমার কোনো কাজেই লাগতেছে না, যদিও আমি গত 6 মাস ধরে তাদেরকে বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছি, বাট আমি তাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে আমি তো কোনো কাজ করাতে পারছি না তোমাকে, সো তুমি একটু অন্য কিছু খোঁজো। বাট রবিন ভাই, এটা কিন্তু একদিক দিয়ে পজিটিভও, যেমন একদিক দিয়ে পজিটিভ কারণ হচ্ছে আমার মনে হয় যারা চাকরি হারাচ্ছে তারা অল্টারনেটিভ ভাবতে শুরু করবে, যে এআই কন্টেন্ট ক্রিয়েশন কুড বি ওয়ান অফ দ্য, আমরা যেটা এআই কন্টেন্ট ক্রিয়েশন বলি, ইজ নট অনলি ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েশন, ইউ ক্যান ইউজ এআই ইন এভরি সেক্টর। তাই না? আপনি ভিজুয়ালি কাজ করেন, আমি হয়তো ভিজুয়ালি কিছু কাজ করি এআই নিয়ে, কিন্তু আমার মনে হয় এআই কন্টেন্ট ক্রিয়েশন ইজ নট বাউন্ড অনলি আমি সিনেমা বানাইলাম, আমি ওইটা বানালাম, রাইট? এআই দিয়ে আপনি যে কোনো কিছু, আমার মনে হয় এটা একটা ডেফিনেটলি এটা একটা পজিটিভ সাইড হোক। আপনি চাকরি হারাচ্ছেন, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ আর ফাইন্ডিং আদার ওয়ে টু ইনকাম এমন একটা শব্দ, এটা নিয়ে নিশ্চয়ই আপনাকে অনেক কোশ্চেন শুনতে হবে, ভাই এআই শিখে কি আসলেই ইনকাম করা যাবে? আপনি নিশ্চয়ই নিজেও এই প্রশ্নের অনেকবার সম্মুখীন হয়েছেন। আপনি এই প্রশ্নটা কীভাবে হ্যান্ডেল করেন? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই এআই দিয়ে কি সত্যি ইনকাম করা যাবে? আচ্ছা, ইনকাম বিষয়টা কিন্তু আগে বুঝতে হবে। ইনকাম বিষয়টা কি? আপনার পকেট থেকে টাকা আমার পকেটে আসতে হবে, একদম। তার জন্য আগে আপনাকে আমার বুঝাইতে হবে আই এম বেটার দেন ইউ, Right. আই হ্যাভ দিস সার্ভিসেস, সো ইউ হ্যাভ, ইফ ইউ ওয়ান্ট ইন্টারেস্টেড, ইফ ইউ ওয়ান্ট টু টেক সামথিং ফ্রম মি, দেন ইউ হ্যাভ টু পে মি।
সো আপনি কখন আমার উপর ভরসা করবেন? যখন আমার কন্টেন্ট ভালো হবে, যখন আমার দক্ষতা ভালো হবে, আমার স্কিল আপনার কাজে আসবে, ঠিক আছে? সো কন্টেন্ট বানাচ্ছেন বাট আপনার স্কিল মানুষকে ইমপ্রেসড করতে পারছে না, Right. আপনি অন্যকে কনভিন্স করতে পারছেন না যে আপনার ভিডিওটা সে দেখুক, তাহলে আপনি ইনকাম করতে পারবেন না, ঠিক আছে? আর আপনি যদি আপনার কন্টেন্টের মাধ্যমে, আপনার ইনফরমেশনের মাধ্যমে আপনি মানুষকে, লাইক ধরেন উত্তরায় হলো, আমি ইনস্ট্যান্টলি একটা ভিডিও বানিয়ে সবাইকে দিয়ে দিলাম, সবাই দেখলো, হ্যাঁ, অনেকে গালিগালাজও করলো, এটা নিয়েও বিজনেস করতেছিস, হ্যাঁ। সো এই যে গালিগালাজ করছে কেন? কারণ হচ্ছে তার কাছে দুইটা জিনিস মনে হচ্ছে, এক হচ্ছে আমি তো করতে পারি নাই, রাইট, তুই করে ফেলছিস, দুই হচ্ছে যে বাধ্য হয়ে এসে দেখতে হচ্ছে যে কী করলো এটা দেখি একটু, ঠিক আছে? সো এই যে দেখি একটু মানে হচ্ছে তাকে আমি অলরেডি কনভিন্স করে ফেলেছি, তাকে অলরেডি আমি ইমপ্রেসড করে ফেলেছি, কিন্তু সে আইসে একটা বাজে কমেন্ট দিবে এই জন্যই, কারণ সে তো সেটা করতে পারে না সে, ঠিক আছে? সো ইনকাম ডিপেন্ড করবে আপনি নিজেকে কিভাবে ডেভেলপ করেছেন Right. তার উপরে। আর ইনকাম আসলে এটার কোনো সীমাও নাই, এটা আনলিমিটেড। রবিন ভাই, এবার আমরা একটু এআই এর একটু ডার্ক সাইড নিয়ে কথা বলি আপনার সাথে। যেমন স্পেশালি এআই এর সবচেয়ে বড় ডার্ক সাইড এই মুহূর্তে হচ্ছে ডিপ ফেক টেকনোলজি, বিশেষ করে নারীদের ছবি বা ভিডিও নিয়ে অনৈতিক অশ্লীল কন্টেন্ট। একজন এআই, যেহেতু আপনি এটার সাথে সরাসরি রিলেটেড, বিকজ আপনি মানুষকে শেখাচ্ছেন কী করে এআই দিয়ে এই সমস্ত ভিজুয়াল কন্টেন্ট তৈরি করতে হয়, একজন এআই এডুকেটেড হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে এক্সপ্লেন করবেন বা কিভাবে এই পিটফলগুলো অ্যাভয়েড করার জন্য বলবেন আপনার যারা অনুসারী আছে, যারা ফলোয়ার আছে, যারা স্টুডেন্ট আছে? দেখেন, এই বিষয়টা হচ্ছে টোটালি হচ্ছে নৈতিকতার বিষয়। এখন আপনাকে আমি যতই শিক্ষা দেই, ধরেন বাংলাদেশে বিসিএস ক্যাডার হয়ে এসেছে, দেখবেন যে এরকম অনেক আকাম কুকাম করে ফেলেছে, যেটা আসলে তার মতো শিক্ষিত লোকের কাছে আমরা কখনো আশা করি নাই। রাইট, ঠিক আছে? সো মানুষ আসলে খুবই আনপ্রেডিক্টেবল, আপনি তাকে যতই ভালোভাবে বুঝান, যেমন আমার কন্টেন্ট তো ভাইরাল হচ্ছে, ভালো কাজ করেও ভাইরাল হচ্ছে, রাইট, হ্যাঁ, মানুষকে না পচিয়ে, মানুষকে খারাপ কিছু না ভাবে উপস্থাপন করেও কিন্তু আমার প্রোডাক্ট বা আমার কন্টেন্ট মানুষ দেখছে। সো এখন এই নৈতিকতাটা আসলে নিজের দায়বদ্ধতা, নিজে কিভাবে এই কাজটাকে নিজে সুরক্ষা দিয়ে করবে সেটার দায়বদ্ধতা। তবে আমি বলবো এখানে গভর্নমেন্টের একটা সামগ্রিকভাবে পুরো গভর্নমেন্ট, লাইক হচ্ছে হলো বিশ্ব রাজনৈতিক নেতা যারা, তাদের উচিত এটা নিয়ে ডিসিশন নেয়া। এই রকম ডিসিশন, যেমন হচ্ছে কেউ চাইলেই অন্য কারোর ছবি ব্যবহার করতে পারবে না, হ্যাঁ, যেমন আপনি যদি লাইক হচ্ছে চ্যাটজিপিটিকে যদি আপনি কোনো নাম দিয়ে বলেন আমাকে এটা করতে হবে, সে কিন্তু আপনাকে বলবে যে না, আমি এটা, হ্যাঁ, আমি এটা করতে পারছি না, রাইট? সো এছাড়াও অনেক এআই আছে যারা ইজিলি শুধু নাম না, শুধু ছবি না, তার নাম দিলেই সে আপনাকে এত ক্লিয়ারলি ছবি বানিয়ে দিচ্ছে, যেগুলো আসলে বন্ধ করা উচিত, কারণ তাতে কোনো কপিরাইট সিস্টেম থাকতেছে না। হ্যাঁ, তার জন্যে কিছু ভেরিফিকেশন রাখা উচিত, যেমন হচ্ছে লাইক আমি এই কাজটা করতে যাচ্ছি, দেন ওদের অথরিটির কাছ থেকে আমার ওই পারমিশন নিতে হবে যে আমি যার ছবি ব্যবহার করব সে অ্যাকচুয়ালি পারমিশন দিয়েছে, তা না হলে কোনো কপিরাইট সিস্টেম থাকবে না। হ্যাঁ, কারণ কালকে আমি আয়রন ম্যানের সাথে ফাইট করলাম, কারোর কোনো কিছুই যায় আসতেছে না, বিকজ হচ্ছে আমার কোনো পারমিশন লাগতেছে না, আমি যা ইচ্ছা তাই করতেছি, এবং এটা এখন অলরেডি টাইম ল্যাপস বাড়িয়ে ফেলছে এখন। তবে রবি ভাই, যে জিনিসটা হচ্ছে যে আমরা যারা বলতে গেলে হাঁটতে চলতে বসতে যারা ভিডিও ছবি পোস্ট করতেছি, তাদেরকে আসলে একটু ভয়ের জায়গা থাকে, অনেক অনেক বড় ভয়ের জায়গা থাকে, অনেক বড়। আর তাহলে আপনি বলছেন যে সচেতনভাবে এটা অ্যাভয়েড করা উচিত নাকি এটা একদমই করা উচিত না? মানে সাধারণ মানুষ আসলে এইটা এখন আমি যদি একজন নারী হই এবং আমার যদি একটা ডেফিনেটলি আমাদের সমাজে একটা আমার মান আছে, সম্মান আছে, তো এই ধরনের জিনিসগুলো কি আমি তাহলে কোনোভাবে প্রোটেক্ট করতে পারবো না? কোনোভাবেই পারবেন না, অলরেডি সব আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, এখন কোনোভাবে আপনি কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন না। আপনি একটা অনলি ফ্যান্স নামের একটা প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তো ওর মালিক দেখলাম গতকালকে আবার সেটা বিক্রি করার জন্য বোধহয় খুঁজতেছে, $8 বিলিয়ন সে বিক্রি করবে, কারণ ওই প্ল্যাটফর্মে হয়তোবা আপনার পরিচিত কারোরও হয়তোবা কোনো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এবং যেটা কিনা হচ্ছে হলো কোনো নারীর অ্যাকাউন্ট, এবং সেখানে কিনা, এবং আমার মনে হচ্ছে যে ও এটা সেল করতে চাচ্ছে, কারণ সে যখন বুঝে গেছে যে এআই এর একটা আলাদা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, যে ইন্ডাস্ট্রি টোটালি ফেক এবং ফেক পিপুলদের নিয়ে, তো সে একটা বড় লসুটের আন্ডারে পড়ে যেতে পারে যে কোনো সময়, হ্যাঁ, হয়তো আগামী 3-4 বছরের মাঝে,
কারণ যারা আসলে এত বড় একটা প্ল্যাটফর্ম বানাবে তাদের কিন্তু ওই ফিউচার অ্যানালাইসিস থাকেই, রিসার্চ থাকেই যে ফিউচারে কী হবে। সো আমি ওই জায়গা থেকে ধারণা নিয়ে আমি বলছি যে হয়তো বা আপনার বন্ধু বা আপনার কোনো বান্ধবী এদেরও কারো হয়তো বা এরকম ছবি দিয়ে অলরেডি সেখানে মানুষ ইনকাম করতেছে, একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে। আপনি এখন দেখবেন যে $1,00,000 $2,00,000 ইজিলি সেই প্ল্যাটফর্ম দিয়ে মানুষ কামিয়ে নিচ্ছে। কিভাবে? সেটা হচ্ছে নিউডিটি দিয়ে, হ্যাঁ, অ্যাডাল্ট কন্টেন্ট দিয়ে। সো এই কাজগুলো কিন্তু অলরেডি আউট অফ কন্ট্রোলে চলে গেছে। সো এই জিনিসটাকে আসলে কন্ট্রোল করা যায় কি না বৈশ্বিকভাবে, এটা আসলে সবারই ভাবা উচিত। এবং আরেকটা বড় যে প্রবলেমটা হয় যে আমাদের পলিটিশিয়ান যারা সরকারে আছে, গভর্নমেন্ট আছে, ওরা আসলে অনেক ভিতরের জিনিসগুলো বুঝতেছে না যে এআই ভিতরে অনেক কিছু করে ফেলতে পারতেছে। সেটা আসলে খুব ভয়ানক। তার মানে এআই এডুকেশন ইজ নট নেসেসারি অনলি ফর দ্য জেনজি অর সামথিং। আমার মনে হয় যারা নীতি নির্ধারক আছে তাদেরও এআই এর ইম্প্যাক্টটা বোঝা উচিত, তাই যেমন তো? আমার কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাসে কিন্তু অনেক সাইবার ক্রাইম ইউনিটের অনেক অফিসার কিন্তু জয়েন করেছে। হ্যাঁ, আচ্ছা, ইভেন আমি জার্নালিস্টদের সাথে অনেক ক্লাস করেছি, সামনে আরও করাচ্ছি, সামনে আছে। সো যেটা হচ্ছে যে সবাই দেখতে যাচ্ছে যে এআইটাকে কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, ইভেন বাংলাদেশে একজন সাইবার ক্রাইমের স্পেশালিস্ট, উনি আমার সবগুলো বই কিনেছে, সেটাও পড়েছে, আমাকে ছবিও পাঠিয়েছে যে আমি এটা কিনলাম, থ্যাঙ্কস, ভালো কিছু লিখছেন। সো এই বিষয়গুলো আর কি ওরা নিচ্ছে, বাট এটা সব দেশে করতে হবে। আচ্ছা, একটা জিনিস এটার সাথে রিলেটেড, মনে করেন সত্যি যদি কারো এরকম এআই ভিডিও বের হয়, যেহেতু আপনি এআই এডুকেটর, আমি ভিজুয়াল এআই আর্টিস্ট, আপনি কি এমন কিছু হিন্টস দিতে পারেন তাদেরকে যে মনে করেন ইনভেস্টিগেট হলো যে একজন বলছে যে ভাই এটা আমার ফেক আরেকজন বলছে না ফেক না, এই ফেক আর ফেক নার সমস্যাটা কি করে সমাধান করা যায়? কোনো কি সূক্ষ্ম কিছু আছে যেটা দিয়ে বোঝা যায় যে এটা ফেক না বা এটা ফেক? আমি পুরো একটা প্রেজেন্টেশন বাংলাদেশের 2-3টা নিউজ সাইটকে, মেজর নিউজ পোর্টালকে পাঠিয়েছি, এবং ওরা বুঝতেই পারে না যে এটা আসলে ওরা কীভাবে প্রেজেন্ট করবে। রাইট। হ্যাঁ, সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে যে এআই বা টেকনিক্যালি আপডেটেড শুধু বাংলাদেশের কথাই যদি বলেন, ওই রকম মানুষের সংখ্যা কিন্তু আপনি যদি ধরেন 10% হবে, বাট বড় যে 20% হবে। বাকি 80% লোক এখনও, ইভেন বাংলাদেশের একটা সার্ভেতে বোধহয় আসছিল, বাংলাদেশে মানে 55% লোক এখনও নাকি বাটন মোবাইল ইউজ করে, যে মোবাইলে কোনো ক্যামেরা নাই, কিছু নাই। হ্যাঁ, কারণ বাংলাদেশ মানে তো ঢাকা না, বাংলাদেশ মানেই তো সিটি না, বাংলাদেশ মানে গ্রামাঞ্চল আছে। কিন্তু আপনার সাথে এই বিষয়টাতে আমি একমত, কিন্তু বাংলাদেশের মতো এত ঘন বসতিপূর্ণ মোবাইল ইউজ কান্ট্রিও কিন্তু খুব কম। হ্যাঁ, মানে বাংলাদেশে কিন্তু মোবাইলটা একদম গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে। ওই যে মানুষ যার জন্য দেখেন গ্রাম থেকেও প্রচুর কন্টেন্ট আসতেছে, এআই কন্টেন্ট না, হয়তো নর্মাল অন্যান্য কন্টেন্ট প্রচুর পরিমাণে ইউটিউব আপলোড হচ্ছে। তো এরা এই যে ব্যাপক জনসাধারণ যারা এই কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত, তারা যদি এআই রিলেটেড কোনো কন্টেন্ট বানাতে চায় বা এআই রিলেটেড কোনো কন্টেন্টের ধরেন শিকার হলো, হয়রানির শিকার হলো, তা সাধারণ মানুষ, আমি ওদের কথা বাদই দিই, সাধারণ মানুষের কথা, তাহলে সাধারণ মানুষের এই মুহূর্তে কারো কি কোনো দরজায় পৌঁছানোর মতো ক্ষমতা আছে? মানে কোনো ধরনের কমপ্লেইন নিয়ে? ওয়েবসাইট আছে, এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। হ্যাঁ, আমি ওই ভিডিওটা দরকার পড়লে আপনাকে আমি দিয়ে দিব, আপনি চাইলে ওই ভিডিওটা কমেন্টে দিয়ে দিতে পারেন। ওই ওয়েবসাইটে গিয়ে কমপ্লেন করলে ওইটা ইন্টারন্যাশনালি ওরা কাজ করে, ওরা তখন ওইটা যাচাই বাছাই করে ওরা টেকেন ডাউন করার জন্য স্টেপ নেয়। ঠিক আছে, এছাড়া আপনার কাছে এখন আসলে বলার মতো বা করার মতো কিছুই নাই। মানে বাংলাদেশ গভর্নমেন্টের এই বিষয়ে এখন আসলে হ্যান্ডেল করার মতো গভর্নমেন্টের ইস্যু তো না। আচ্ছা, না আমি বলছি যে মনে করেন যে কোনো ভুক্তভোগী আসলো, এসে বললো যে ভাই আমার তো একটা ফেক এআই কন্টেন্ট হয়েছে, এটা আমি টেক ডাউন করবো, তাহলে এই ব্যাপারটা করতে পারে? থেকে অনেক বড় বড় বিষয় নিয়ে গভর্নমেন্টের লোকেরা বিজি থাকে, তো এরকম ছোট বিষয়কে খুব বড় কেউ না হলে এরকম ছোট বিষয়কে আসলে মানে ওই লোকগুলো আসলে ওই জায়গা পর্যন্ত যেতে পারবে না যে আমাকে টেকেন ডাউন করার ব্যবস্থা করে দেন। ঠিক আছে, হয়তো একটা জিডি করবে, জিডি করে হয়তো কিছু জায়গায় ঘুরবে, বাট অ্যাকচুয়ালি সলিউশন আসতে পারবে না। সো আর এই যে বিষয়টার কথা আমরা বলতেছি, এই বিষয়টা আসলে টোটালি হলো আন্তর্জাতিকভাবে যদি এটা কোনো স্টেপ না নেওয়া হয়,
এবং এখন আমি এরকমও আছে যে আমি 2টা ভিডিও আপনাকে দিয়ে যদি বলি আপনি চিন্তা করতে মানে ভুলে যাবেন যে আসলে কোনটা আসল, বলতে পারবেনও না কিছু কিছু সময়। এবং আপনি যদি বলতে না পারেন তাহলে আসলে লাইক বাকি যে 80% লোক, লাইক ধরেন 10 কোটি বা 12 কোটি লোক, তারা কিন্তু আসলে জানবেই না যে কোনটা রিয়েল, এবং তারা কিন্তু বলবে আরে ওরে দেখে আসছো এরকম, ওরে দেখে আসছো এরকম, ঠিক আছে। এবং এটা মানুষ খুব পছন্দ করে, নেগেটিভিটি। আপনার সাথে কথা হচ্ছিল আজকে আরেকটু আগে যে মানুষ নেগেটিভিটিটা খুব পছন্দ করে এবং এটাকে ধরে নেয় যে ও আচ্ছা আরে ও তো এরকম করে, ও তো এরকম, হ্যাঁ। সো এটাই পছন্দ করে মানুষ। আচ্ছা, আমরা অনেক ধরনের কথা বললাম, এখন আমি আপনার সামনে একটা বই দেখতে পাচ্ছি। জি, এটা কি, এই বইটা সম্বন্ধে কি আমাদেরকে বলবেন? এটা কি আপনার নতুন বই? জি, যেটা এবারে বইমেলায় আসার কথা? রাইট। না 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 না, এটা বইমেলায় আসে না, এটা হচ্ছে আমার ফোর্থ বুক আর কি, ফোর্থ বুক। এটা হচ্ছে ফোর্থ বুক, যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য লেখা, এআই পাওয়ার্ড কন্টেন্ট ক্রিয়েশন। এটা আমি আপনার জন্য গিফট এনেছি, দেই না। থ্যাংক ইউ সো মাচ। সো এই বইটাতে হচ্ছে হলো, তো আপনি এই যে এবারে বইমেলায় তো শুনলাম যে আপনি বই বের করছেন, তো এই বইটা সম্বন্ধে আমাদের দর্শকদেরকে কিছু বলুন, মানে এই বইটার মধ্যে নতুন কি থাকবে যেটা এই বইগুলোতে নেই? আচ্ছা, যে আমার প্রতিটা বই হচ্ছে হলো স্টেপ বাই স্টেপ নিজেদেরকে আপডেট করার বই। সো প্রথম বইটা যেমন ছিল কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং নিয়ে, দ্বিতীয় বই হচ্ছে হলো ফ্রিল্যান্সারদেরকে নিয়ে, তৃতীয় বই হচ্ছে হলো কন্টেন্ট ক্রিয়েশনে নিজেকে বেসিক থেকে কীভাবে শুরু করবে সেটা নিয়ে, চতুর্থ বই যেটা আসবে সেটা হচ্ছে হলো এই যে এটা যেটা আপনার হাতে দেখলেন, এটা চতুর্থ বই, এটা তো অলরেডি রিলিজড হয়ে গেছে। আর পঞ্চম যেই বইটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে হলো এডিটিং নিয়ে, লাইক বর্তমানে তো এখন এআই পাওয়ার্ড এডিটিং, এবং এডিটিংয়ের লাইক দিয়ে কিভাবে হচ্ছে হলো মোবাইলে, শুধু মোবাইলের মাধ্যমে ভিডিও এডিট করা, এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস ওইখানে বলা হয়েছে। আপনি তো অলরেডি মাস্টার ক্লাস করাচ্ছিলেন, তো হঠাৎ করে বই লেখার দিকে কেন গেলেন? না, মাস্টার ক্লাসের আগেই আমার বই রিলিজ হয়েছে। আচ্ছা, মাস্টার ক্লাসে আগেই বই রিলিজ, অনেক আগেই রিলিজ হয়েছে, বই লেখালেখি আগে থেকেই হচ্ছিল। আচ্ছা। আর এরপরে যেটা হচ্ছে যে অনেকেই আসলে চাই যে আমি হাতের কিছু চাচ্ছি, মানে আমি সলিড কিছু যেটা যেন খুঁজতে হবে না, বা ইন্টারনেটের দরকার নাই। এখনো কিন্তু অনেক মানুষ বই পড়তে চায়। এই বইটা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন। আমি দেখতে পাচ্ছি এআই কন্টেন্ট প্রম্পট থেকে ইনকাম, মানে কিভাবে আপনি প্রম্পট লিখবেন, সেখান থেকে সেই প্রম্পটটাকে কি করে মনিটাইজ করা যাবে, পুরো জিনিসটা আপনি এই বইতে পেয়ে যাবেন। আমি ডেফিনেটলি আমি পড়বো এবং আমি চাই আপনারা পড়বেন। আমি দেখাই আপনাদের বইটা, এই বইটাতে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল। কোথায় কোথায় পাওয়া যাবে একটু যদি অনলাইনে সবগুলো ওয়েবসাইটই আছে। আচ্ছা, এটা কি রকমারি বই বাইরে ডেলিভারি হয়, মানে ইউএসএ ইউকেতে? সব জায়গায়, জি। নাইস, তো অবশ্যই কিনবেন। আর নতুন বই সম্বন্ধে নিশ্চয়ই আপনি বলেছেন, নতুন বই আরও বেশি কাজে আসবে, যারা মোবাইল দিয়ে এতদিন এডিটিং জানতো না, হ্যাঁ, তাদের জন্য আরও বেশি কাজে আসবে। এবং শুধুই যে বইয়ে আসে তা না, বইয়ের পাশাপাশি সেখানে একটা কিউআর কোড দেওয়া আছে, ওইটা স্ক্যান করলে সাথে সাথে ভিডিও ওপেন হবে, তারা ভিডিওটাও দেখতে পারবে। কারণ আমি চিন্তা করলাম যে এবার বইটাকে আরেকটা আপডেট করি, তো সেই জন্য ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। রহিম ভাই, আপনি নিজে প্রচুর এক্সপেরিমেন্ট করেন এআই নিয়ে, নতুন টেকনোলজি টেস্ট করেন। এই যে লার্নিং মাইন্ডসেট ধরে রাখার জন্য আপনি নিজেকে কীভাবে মোটিভেট করেন? আসলে আমার কথাটা আসলে মানে আমার যে প্রফেশন এটা টোটালি ভিন্ন। মানে আমি কখনোই মনে না যে আমি কাজ করছি, আমার কাছে সবসময় মনে হয় যে আমি আসলে এটাই করতে ভালোবাসি, আমি এটাই করছি। এটা আমার কাছে কখনোই কাজের মতো প্রেশার মনে হয় না। যেমন ওই দিন আমার মনে হচ্ছিল যে আমি এত দিন ধরে একই কাজ করতেছি, আমি বোর হচ্ছি না কেন। পরে আমি চিন্তা করলাম যে ও আচ্ছা, এটাই আমার করতে ভালো লাগতেছে, তার মানে এটাতে বোর হওয়ার কোনো চান্স। তার মানে আপনি এই কাজটা করতে কখনো ফ্রাস্ট্রেটেড হন না? আপনার কাছে নতুন নতুন এআই আইডিয়াস, যদি যখন একটু বোর লাগে হয়তো আমি 2 দিন ব্রেক দিলে আবার নতুন 100টা চিন্তা ভাবনা মাথায় ঢুকে যায় যে এইটা করি, আচ্ছা ওইটা করি, এরকম চলতেই থাকে। কিন্তু আপনি আমাদের মানে যারা শুনতেছে পডকাস্টে তাদেরকে একটা সাজেশন দেন, বিকজ আমাদের অনেকের মধ্যে এই মাইন্ডসেটটা আছে, মনে করেন যে নিজে যা করে সেটার প্রতি বিশ্বাস করে না। কেমন আমি ব্যাপারটা বলি, মনে করেন যে এত অপরচুনিটি চারদিকে, বিশেষ করে ইউটিউব বা ফেসবুকে এত ভিডিও হয়, দেখা যায় যে সে কোনো কাজ করতেছে, সেখান থেকে হয়তো 200 টাকা রোজগার করতেছে, কিন্তু দেখা যাবে আরেকজনে কোনো একটা কাজ করে হয়তো 600 টাকা পাচ্ছে, বা 1000 টাকা বা 1500 টাকা। তখনও চিন্তা করলাম দ্য গ্রাস মাইট বি মোর গ্রিনার টু দ্য আদার সাইড। মানে এই যে ফোকাস করা, স্টিক থাকা, আপনি যেটা এইমাত্র বলতেছিলেন যে আপনার ফ্রাস্ট্রেশন লাগে না, আপনি ফ্রাস্ট্রেশন লাগলে 2 দিন ব্রেক নেন, ইউ কাম ব্যাক, ইউ হিট ইট হার্ড। বাট এই জিনিসটাই কেন আজকালকার ছেলেমেয়েগুলোর মধ্যে নাই, বা আজকালকার এই জেনারেশনটার মধ্যে নাই? ওই যে আমাদের প্যাশেন্সের অভাব। আমরা যেটা করছি যে সবসময় মনে হয় যে আচ্ছা এটা ভালো না মনে তাহলে ওইটা করি, ওইটা না ভালো ওইটা করি, কিন্তু একটা কাজ যদি আপনি ভালো করে করেন
তাহলে আপনি অ্যাকচুয়ালি শাইন করতে পারবেন জীবনে। বাট আপনি যদি বারবার শুধু জাম্পিং করেন এই প্রফেশন থেকে ওই প্রফেশনে, তাহলে আসলে কোনো লাভ হবে না। সো আমার মনে হয় যে এই জন্যে নিজেকে আগে স্থির করতে হবে এবং যেই কাজই আপনি করেন সেটাকে ভালোবাসতে হবে এবং সেটার সাথে লেগে যেতে হবে। তার মানে আপনি এই যে আপনার যে থ্রু আউট দ্য জার্নি, আমি যদি একদম শুরু থেকে শুরু এতক্ষণ যে আপনার সাথে কথা হচ্ছিল, যে কিশোরগঞ্জ থেকে এই যে আন্তর্জাতিক মঞ্চ, এই যে এত খ্যাতি, আপনার সবচেয়ে বড় পার্সোনাল লার্নিংটা কি? মানে স্টিক টু দ্য গোল, রাইট? মানে যা করতেছেন সেটাই স্টিক থাকা। সবচেয়ে বড় আমার কাছে লার্নিং যেটা, সেটা হচ্ছে আপনাকে প্রচুর কষ্ট করতে হবে। দ্যার ইজ নো শর্টকাট। নো শর্টকাট। আমরা অনেকেই ভাবি হয়তো বা কিছু ক্লিক করলেই বোধহয় ভাইরাল হয়ে যাওয়া যায়। আপনাকে প্রচুর কষ্ট করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনাকে টোটালি স্থির হয়ে ভাবতে হবে যে আমি কি করছি এবং আমি কি এটা আসলেই করতে পারবো কি না। কখনোই অন্য করছে দেখে আমি গিয়ে করি, এইভাবে করলে হবে না। আপনাকে অবশ্যই স্থির হয়ে সেই কাজটার সাথে লেগে থাকতে হবে। এটাই আমি শিখেছি আমার থেকে। এই যে মাস্টার ক্লাস, বই, অ্যাওয়ার্ড, এসবের পরে আপনার নিজের নেক্সট বিগ গোল কি? মানে এমন কি আছে যেটা আপনি এখনও করেন নাই বা করার স্বপ্ন দেখছেন? না, অ্যাকচুয়ালি আমার কাছে আমার মনে হয় না যে আমার লাইফে এমন কিছু আছে যে আমি এখনও করতে চাই না বা করতে চাই, এখনও হয় নাই। আমার টু ডোর যে লিস্টটা, সেটা আমার 2019 সালে ফিল আপ হয়ে যায়। তো মাশাআল্লাহ। তারপরে আসলে আমার আর কিছুই থাকে না যে আমার করতে হয়। আমার এখন একটাই চাওয়া যে আমার সন্তানকে বা আমার ফ্যামিলিকে সুরক্ষা দেওয়া এবং তাদেরকে একটা ভালো কিছু দেয়া। হ্যাঁ, সো একটা মানুষের লাইফে ফিনান্সিয়াল ফ্রিডম সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা আমার অনেক আগে থেকে আলহামদুলিল্লাহ চলে এসেছিলো। সো সেজন্য আসলে আমি কখনোই ফিল করি নাই যে লাইক আমাকে আরও এটা করতে হবে, আরও ওইটা করতে হবে, এরকম আমার অ্যাকচুয়ালি কোনো গোল নাই। হ্যাঁ, সো আমি এখন যেটা চাই যে শুধুই আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে, যেটা ইম্পর্টেন্ট, আমার ফ্যামিলিকে একটা সুরক্ষা দিয়ে ভবিষ্যৎটাকে যেন তাদের ভালো করা যায় সেটা নিয়ে কাজ করতে। রহিম ভাই, আপনার সাথে যারা কানেক্ট হতে চায়, আপনার মাস্টার ক্লাসে যারা এনরোল করতে চায় বা আপনার বই কিনতে চায়, তারা কোথায় যাবে, কি করবে? আপনি যদি একটু অফিসিয়াল একদম প্ল্যাটফর্মগুলো সিম্পল হচ্ছে robinrafan.com এ গেলেই সব কিছু পেয়ে যাবে। robinrafan.com। জি, ওইটাতে গেলেই সব কিছু পেয়ে যাবে, বই থেকে শুরু করে সব কিছু। অলমোস্ট শেষ প্রায় প্রান্তে আমরা প্রায়। রহিম ভাই, লাস্ট যে প্রশ্নটা আপনার কাছে করবো সেটা হচ্ছে যে এখন তো আপনি এআই মাস্টার ক্লাস করছেন কিংবা প্রচুর এআই কন্টেন্ট জেনারেশন করছেন, বাট আফটার 5 years ডাউন দ্য লাইন অর মেবি 10 years ডাউন দ্য লাইন, অর ইফ আই গো টু এক্সট্রিম মেবি অ্যাট দ্য এন্ড অফ লাস্ট এরা, তো আপনি কীভাবে চান, মানে মানুষ আপনি কীভাবে মনে রাখুক? না, আসলে আমাদের আগে যেরকম ছিল যে একটা মানুষ পৃথিবীতে না থাকলেও 10 বছর 15 বছর তাকে মনে রেখেছে যে এইটা করে আসতেছে, ওইটা করে আসতে। আমি খুব সন্দিহান ফিউচার নিয়ে আমাদের। আগামী 2 বছর পরে কেউ কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে কেউ জানে না। কেউ জানে না এবং কেউ মনেও রাখতে পারবে কিনা কাউকে, আমি এটা নিয়েও খুব সন্দিহান। আপনি এখনই যদি লক্ষ্য করেন যে আমাদের সময় কিভাবে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। আমাদের একদমই খুব দ্রুততম সময়ের মাঝে সময় চলে যাচ্ছে। দেখেন, ওই দিন দেখলাম আমরা 2026 সাল শুরু হলো, এখন আমাদের ফেব্রুয়ারি মাস অলরেডি। হ্যাঁ, সময়। সো আমাদের এইভাবেই আসলে আমাদের জীবন এত বেশি প্রতিযোগিতার মাঝে চলে যাবে, তখন আসলে সামনে আমাকে কেউ মনে রাখবে কিনা এটা আমি শিওর না। আর এত বেশি সাবস্টিটিউট চলে আসতেছে সব জায়গায়, রাইট। কন্টেন্ট ক্রিয়েটর বলেন, এডুকেটর বলেন। আজকে কেউ এডুকেশন নিয়ে, আমি কালকে একজন দেখলাম যে সে এডুকেশন ট্রেনিং দিচ্ছে, কারণ সে আমার কাছ থেকে এডুকেশন নিয়েছে, এখন সে ট্রেনিং দিচ্ছে। তার মানে হচ্ছে এডুকেটরের সংখ্যা এভাবে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সো মনে রাখবে কিনা এটা আমি বলতে পারি না, তবে আমি বলবো আমরা কেউই বলতে পারি না আসলে। তবে আমি বলবো একটা ভয়ানক ভবিষ্যৎ আসতে যাচ্ছে, যে ভবিষ্যতে আসলে অনেকেই বাংলাদেশের মানুষ এখনো জানে না, তারা ফিলও করতে পারছে না যে কি ঘটতে যাচ্ছে, কি হচ্ছে, বাট অনেক বড় অঘটন ঘটতে যাচ্ছে, যেটার জন্য আসলে প্রিপেয়ার থাকা উচিত। রহিম ভাই, আজকের আলোচনা সত্যি ইনক্রেডিবল ছিল। আমি নিজে অনেক কিছু শিখলাম এবং আমি নিশ্চিত আমাদের দর্শকরাও অনেক ভ্যালুয়েবল ইনসাইট পাবেন। এআই শুধু একটা টেকনোলজি না, এটা একটা অপরচুনিটি। আর আজকের কথোপকথনে এটা প্রায় পরিষ্কার হয়ে গেল যে আপনি এআই ইউজ করে বা এআই ব্যবহার করে ভবিষ্যতে একটা ভালো ইনকাম সোর্স করতে পারেন, কিন্তু তার জন্য আপনার দরকার হবে সঠিকভাবে এআই জানা এবং এর প্রয়োগ, এবং কি করে আপনি এআই জানাটাকে মনিটাইজ করতে পারেন, এই পুরো সিস্টেমটা। আমার মনে হয় এই পুরো সিস্টেমটার জন্য রবিন ভাই যে এআই মাস্টার ক্লাস আছে, এটার কোনো তুলনা হয় না, এটার কোনো কম্পিটিশন নেই। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা এআই নিয়ে কাজ করতে চান এবং এআই নিয়ে ইনকাম করতে চান, তারা অবশ্যই রবিন ভাইয়ের এই মাস্টার ক্লাসে অংশগ্রহণ করবেন। আর রবিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, আর আপনার এআই মাস্টার ক্লাস আরও এগিয়ে যাক এই কামনা করি। ধন্যবাদ আপনাকে।
আর যারা এই পডকাস্ট দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, এই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করবেন। কমেন্টে লিখুন কোন পার্টটা আপনার সবচেয়ে ইউজফুল মনে হয়েছে। রবিন ভাইয়ের প্ল্যাটফর্ম ফলো করুন। ওনার ওয়েবসাইট হচ্ছে www.robinrafan.com এবং ওনার ফেসবুক হচ্ছে রবিন রাফান একাডেমি। আপনি ফেসবুকে গিয়ে রবিন রাফান একাডেমি দেখলে আপনি রবিন রাফানের পেজটা পেয়ে যাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু দেখবেন না, অ্যাকশান নিন। আজ থেকে শুরু করুন, ছোট হলেও শুরু করুন। কোনো একটা এআই টুল এক্সপ্লোর করুন, কন্টেন্ট বানান, একটা পদক্ষেপ নিন। কারণ রিমেম্বার, রবিন ভাই কিন্তু কিশোরগঞ্জের একটা ছোট্ট শহর থেকে শুরু করেছিলেন। আজ তিনি 19টি দেশে পড়াচ্ছেন এবং 8,500-রও বেশি স্টুডেন্ট ওনার কাছ থেকে এআই সম্বন্ধে জেনেছে এবং শিখেছে। সো উনি যদি পারেন, আপনারাও পারবেন। আগামী এপিসোড আমরা আরও একজন ইন্টারেস্টিং কাউকে নিয়ে আসবো, ইন্টারেস্টিং টপিক থাকবে সেই সাথে। আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং অ্যান্ড কিপ মেকিং সেন্স উইথ শাহরিয়ার। ধন্যবাদ।